সুকল্যাণ, গুড ইভিনিং, গুড ইভিনিং। আগের লাইভটা আমি স্টার্ট করেও কেটে দিলাম, সরি সুকল্যাণ। হ্যাঁ, ওখানেই বোধহয় সবাই কমেন্ট করছে। হ্যাঁ, তনুদি সবাই সেই লাইভ ভিডিওটাতেই কমেন্ট করছে। আরে আজকে ক্যামেরা অ্যাডজাস্ট করতে গিয়ে টাইম চলে গেল। সাউন্ড নেই, মাই গড। ওকে ওকে, এক মিনিট দেখো তো সুকল্যাণ, এবার বোধহয় সাউন্ড আসবে, তাই না? আজকে আমি একটু লেট হয়ে গেছি। এবার সাউন্ড আসছে সুকল্যাণ? গুড ইভিনিং সুকল্যাণ, এবার শোনা যাচ্ছে? একবার কনফার্ম করো না প্লিজ। হ্যালো তনুদি, গুড ইভিনিং। সরি আজকে লেট হয়ে গেছে, আগের লাইভ একটা স্টার্ট করে আবার কাটতে হলো। সবাই সেটাতেই যাচ্ছে, সরি সরি। আজকে ওটা ডিলিটও করা হয়নি, তাড়াহুড়োতে না ওটা ডিলিটও করলাম না, আমি রেখে দিয়েছি। সংসার যত দিন যাচ্ছে তত তাড়া বাড়ছে সংসারে, সেটাই মানে কাজের চাপ বাড়ছে, সেটা বলা ভালো, কমছে আর না। হ্যালো উর্মিদি, এই তো এসেছি এসেছি। সত্যি গো, যত দিন যাচ্ছে না কাজের চাপ বেড়েই চলেছে, বেড়েই চলেছে। সকাল থেকে মাথায় রেখেছি না না 9:30 আগে রেডি হতে হবে, সেই লেট হয়েই গেল। হ্যাঁ সুকল্যাণ জানি, এবার সাউন্ড আসবে। ব্লুটুথটা অন করা ছিল, ওই জন্য মুশকিল হয়ে গেছিল। এবার ঠিক হবে। ঠান্ডা একটু একটু আমার এখানে পড়েছে, তোমাদের ওখানেও বোধহয় বেশি ঠান্ডা পড়েনি, একটু একটু ঠান্ডা এখনো শুরু হয়েছে। ডিসেম্বরের ঠান্ডা এখনো তো শুরু হয়নি, ডিসেম্বর এলে শুরু হবে, সেটাই ব্যাপার। কতদিন পরে লাইভ এসছি সেটাই আমার নিজেরই মনে হচ্ছে। থ্যাংক ইউ উর্মিদি, তুমি ডেকে ডেকে, আমি জানি উর্মিদের গলা ব্যথা হয়ে গেছে, আজকে আমি নিজেই দৌড়চ্ছি পুরো, একদম এরকম অবস্থা। একটু গল্প করে নি তারপর স্টার্ট করছি, না হলে আমি নিজেই ব্রিথলেসনেস হয়ে যাবে আমার। আমি একটুখানি এদিক ওদিক গল্প করি। এদিক ওদিক মানে কি, সবার একটু খবরাখবর নেই, কতদিন পরে লাইভে এসছি, সেটাই ব্যাপার। ভালো লাগে বেশ লাইভে আসতে, কিন্তু হয়ে ওঠে না, মুশকিল হয়ে গেছিল ওটাই। ইচ্ছে তো করে, হয়ে ওঠে না। যাকে একটু একটু করে গল্পের দিকেই যাই, বুঝেছো? আজকে যে গল্পগুলো বলবো সেগুলো খুব ভয়ের না হলেও ভয়ের আর কি, টুকরো। তো একটা তান্ত্রিকের ঘটনা, একজন তান্ত্রিকের ঘটনা, আর একজন একটা গ্রেভিয়ার্ডের ঘটনা বলবো। তো এই দুটো ঘটনা আজকে বলতে চলেছি, আশা করি তোমরা এনজয় করবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরে টিপটা বলো না, হাতের কাছে এটাই ছিল, এই বড় টিপ শাড়ির সাথে পরা হয়, হাতের সামনে এটাই পেয়েছি, আমি ওটাই পরে এসেছি। টিপ ছাড়া আমার ভালো লাগে না, সেটাই, টিপটা থাকলে মনে হয় ঠিক আছে সবকিছু একদম। তো সেই জন্য বড় টিপ হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে টিপটা। যাক, ভালো লেগেছে সেইটা কথা। এবার আস্তে আস্তে গল্পে ঢুকে যাই, না হলে তোমাদেরই দেরি হয়ে যাবে। আশা করি তোমাদের সবার ডিনার কমপ্লিট, 9:30 তো বেজে গেছে। অবশ্য বাঙালিরা একটু দেরি করে ডিনার করে। যাই হোক, প্রথমেই বলি তোমাদের, আমি সবার হচ্ছে দেখবো, রেসপন্স করব, কিন্তু পরে, ঠিক আছে? গল্পে চলে যাই আস্তে আস্তে। থ্যাংক ইউ তনুদি, এই যে লাগিয়েছি না, সেই জন্য তো ব্লুটুথে ঠিক কানে ওইভাবে হয় না, না কারণ এখানে তো শুধু বলতে হবে। উর্মিদিও আজকাল মাইক ইউজ করে, ভালো লাগে বেশ, সেটাই। এও, আর অমৃতা ও ইউজ করে দেখেছি মাইক। তো এটা আমার ছিল অনেকদিন ধরে, তা ভাবলাম যে ঠিক আছে আজকে, মানে অন্যান্য দিন একটু নিচের দিকে রাখে, আজকে একদম সামনেই লাগিয়ে রেখেছি, সেটাই কথা। সেই জন্য বোধহয় সাউন্ডটা খুব পরিষ্কার আসছে। আর অমৃতা আর প্রিয়দর্শিনী, সত্যি হ্যাটস অফ টু দেম। ওদের কনসিস্টেন্সি ভীষণ ভীষণ ভাবে ভালো লাগে ওদের। ওরা যে কনসিস্টেন্টলি মানে লাইভ করতে আসে, এটা আমার ভীষণ ভালো লাগে, মানে দ্যাট ডেডিকেশন ইজ ভেরি গুড। তো ওইভাবে আমি পেরে উঠি না, সত্যি কথা। আসলে চেষ্টা তো করি, ইচ্ছে তো হয়, কিন্তু হয়ে ওঠে না। যাই হোক, চলে যাই গল্পে আস্তে আস্তে। হ্যাঁ,
প্রথমে একটা আজকে বিদেশের ঘটনা বলবো। গ্রেভইয়ার্ড মানে বুঝতে পারছি আমাদের দেশেও রয়েছে, এই নয় যে নেই, কিন্তু আমার এক বান্ধবী সে বিদেশে থাকে, ওর কাছ থেকে জানতে পারলাম সেদিন ঘটনাটা। তো ওখানে বিদেশের গ্রেভইয়ার্ড গুলো মানে সত্যি আমি তো চোখে দেখিনি, ওরা যেরকম বলে খুব সুন্দর ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে দেখে বোঝা যায় না যে কারণ ওখানে আমরা সবাই জানি যে ওরা হচ্ছে প্রে করতে যায়, বা হচ্ছে যখন ওই বার্থডে বা ওদের ডেথ অ্যানিভার্সারিতে ওরা যায়, সব জায়গাতেই যায় গ্রেভইয়ার্ডে। তো খুব মানে গাছপালা লাগানো, খুব সুন্দর করে সাজানো থাকে ফুল টুল দিয়ে। তো একটা গ্রাম, এবার বিদেশের গ্রামগুলো প্রচন্ড মানে কি বলবো, আমাদের মতো আমাদের গ্রামে যেরকম লোকালিটি থাকে, মানে যতটা পপুলেশন ততটা তো বিদেশে থাকে না। আর গ্রাম মানে এই নয় যে খুব মানে সেখানে কোনো ফেসিলিটিস নেই, তা কিন্তু না, সমস্ত ফেসিলিটিসই রয়েছে, সবকিছুই রয়েছে। গ্রামের এক সাইডে গ্রেভইয়ার্ড যেরকম সমস্ত জায়গাতেই হয়। তো সবাই লোকজন যেটা করে মানে সন্ধ্যের পরে ওদিকে আর কেউ যায় না, এমনিতেই আমরা সাধারণত সবাই অ্যাভয়েড করি, কিন্তু ওরা ওই রাস্তাটা স্পেশালি ভীষণ ভাবে অ্যাভয়েড করে। তো আমার বান্ধবী যখন গেছিল তখন মানে নতুন নতুন গেছে, তখনও দেখতো মানে ওই রাস্তা দিয়ে বেশি লোকজন যাতায়াত করতো না, মানে ওরা হয়তো অফিস থেকে ফিরছে বা কিছু, একদম ফাঁকা রাস্তা, কিন্তু ওটাই শর্টকাট পড়তো, কিন্তু ফাঁকা থাকতো প্রচন্ড। তারপরে একদিন কথায় কথায় কারোর সাথে কথা হয়েছে যে ওই রাস্তাটা মানে অন্যান্য রাস্তাগুলো এতটা ফাঁকা থাকে না, ওই রাস্তাটা বিশেষ করে ভীষণ ফাঁকা থাকে, রাস্তা খুব ভালো, শর্টকাটও পড়ে, তাও এত ফাঁকা কেন। তো সেটা ওর মানে কিউরিওসিটি হয়েছিল। তো কারোর সাথে একদিন দোকানে গিয়ে বা যে কোনো ভাবে হোক কারোর সাথে কথা বলতে গিয়ে ও হচ্ছে ঘটনাটা জানতে পেরেছিল। ঘটনাটা ওই যে ওখানটায় ও অবশ্য সত্যি কথা কোনোদিন দেখেনি, ওর হাজবেন্ড একবার মানে রাত্রে ফিরছিল, ওর হাজবেন্ডের নাইট শিফট ছিল সেদিন, তো যখন রাত্রে ফিরছে, এ অফিস থেকে চলে এসছে আর ওর হাজবেন্ডের নাইট শিফট ছিল, একাই ফিরছে স্বাভাবিক। এবার ফেরার সময় না ওই গ্রেভইয়ার্ডের পাশ দিয়ে যখন ক্রস করছে, এমনিতে তো মানে কোনোদিন কিছু দেখেনি, আর যা হয় মানে অত কেউ আমরা মানিও না, বা কিছু না জানা থাকলে ভয়ও লাগে না, জানা থাকলে বিশেষ করে ভয় লাগে, না জানা থাকলে কোনো ব্যাপার না, রাস্তা ফাঁকা তো কি হয়েছে, বরং ভালোই লাগে, চলো ফাঁকা রাস্তায় ড্রাইভ করতে মজা না, তো কোনো অসুবিধে নেই। তো আস্তে আস্তে হঠাৎ ওই মানে যখন ওই গ্রেভইয়ার্ডের মানে সামনেটা এসছে, তখন দূর থেকে মনে হচ্ছে হেডলাইটে মনে হচ্ছে একটা কালো ছায়া। তো সেই কালো ছায়াটা, এবার ও ভেবেছে কোনো লোক তা বা কিছু বা কারো ছায়া পড়ছে, কিন্তু হঠাৎ আবার এটাও মনে হচ্ছে যে কালো ছায়াটা কিসের। তো খুব বেশিও ভয় পায়নি, আস্তে আস্তে যখন মানে সামনে এলো তখন আস্তে আস্তে ছায়াটা যেন সরে গেছে বা মিলিয়ে গেছে, এবং বাড়ি ফেরার তাড়া ছিল, অত ওই কেয়ার করেনি, খেয়াল করেনি আর কি। তো বাড়ি ফিরে চলে এসছে, কোনো অসুবিধা হয়নি সেরকম। তারপরে ওই ওর স্ত্রী যখন জিজ্ঞেস করেছিল কাউকে যে মানে আমার ওই বান্ধবী, ওর নাম হচ্ছে রূপা, আমি ওর নামটাই বলছি, তো রূপা যখন জিজ্ঞেস করেছিল যে এরকম এই রাস্তাটা কেন কেন এরকম, তখন ওই গ্রামের একজন বলেছিলেন যে হচ্ছে অ্যাকচুয়ালি এখানটায় গ্রেভইয়ার্ডে একটা ফ্যামিলি একসাথে ওখানটায় পুরো ওদেরকে শোয়ানো রয়েছে, একসাথে শোয়ানো রয়েছে। তো কি হয়েছে, হতেই পারে, থাকতেই পারে। বললো না, ওটা কোনো ন্যাচারাল ডেথ ছিল না, আর মানে পুরো বাড়িটা পুড়ে গেছিল, তো ফলে ফ্যামিলিতে যারা যারা ছিল সবাই মারা গেছিল। এবং ওদের ওই গ্রেভইয়ার্ডে যখন মানে রাখা হয়েছিল, তারপর থেকে যেটা শুরু হলো, রাত্রি হলেই ওই কালো ছায়া বলে মানে কখনো কখনো দেখা যায়। এবার সেটা কখনো একজন দেখে, কখনো অনেকগুলো কালো ছায়া দেখা যায়, মানে একটু একটু করে মানুষজন ভয় পেতে শুরু করলো। এবার যেটা হয় মানে যদি ছোট্ট একটা কিছু হয় সেটা অনেক বড় হতে থাকে আস্তে আস্তে, মানে লোকের মুখে 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 মুখে। তারপরে ও যখন এসে ওর হাজবেন্ডকে বলছে যে রূপা বলছে, জানো এরকম আজকে শুনলাম, আমার সন্দেহ হতো যে ওই রাস্তাটা এত ফাঁকা কেন। তখন ওর হাজবেন্ড বলছে এটা তো আমিও দেখেছি একদিন,
বলে তুমি তো আমায় বলনি। বলে আর কি বলবো, একটা মনে হলো দূর থেকে কালো ছায়া। এবার সব সময় তো মানে রাত্রি হলে কি হয়, মানুষ হ্যালুসিনেটও করে অনেক সময়। তো ও বললো, বলে আমি ভেবেছি আমি হ্যালুসিনেট করেছি, আর কিছু তো অসুবিধা হয়নি, আমি এসে পৌঁছেছি তো হয়ে গেছে। মানে পুরো বাড়ি পৌঁছে গেছি আর কোনো অসুবিধেও হয়নি। কালো ছায়াটা কিসের ছিল কি আমারও তো অ্যানালিসিস করার সময়ও হয়নি। তো সেই জন্য আমি আর কোনো ওটা নিয়ে ভাবিও নি। তুমি এখন বলতে আমার মনে পড়লো। তখন রূপা বলছে, দেখো তুমি যাই করো, ওই রাত্রেবেলা ওখান দিয়ে যাতায়াত করো না। বলে ধ্যাত, মানে পুরো অফিস থেকে ওই রাস্তা ধরে আসলে আমার আধ ঘন্টা লাগে, 35 মিনিটস লাগে। আর আমি যদি ঘুরে আসি আমার 1 ঘন্টার আশেপাশে লাগে। তো অতটা কে ঘুরবে, আর কিছু তো ক্ষতি হয়নি, কি অসুবিধে। তাও রূপা বললো যে না, তুমি এরকম করো না, তুমি করো, ওই রাস্তাটা অ্যাভয়েড করো। এই শুরু হয় মেয়েদেরও, যা হয়। হাজবেন্ড কিছুতেই মানবে না, আর রূপা বলছে না, তুমি একটুখানি শুনলে কি অসুবিধে, আজকে ক্ষতি হয়নি, কালকে যে হবে না। ওর হাজবেন্ড বলছে, দেখো এরকম করো না, জোর করো না, আমি ওই রাস্তা দিয়ে আসবো, দেখি না কি হয়। আর ওর হাজবেন্ডের একটা মানে কথায় কথায় মজা করে না মানুষ, বলে আরে ভূতেরা তো মানে সঙ্গী পায় না, সেই জন্য সঙ্গী খুঁজে বেড়ায়। বলে দেখ তোমার যত সবই আর কি। বলে না না, সত্যি গো, ওরাও কথা বলতে চায়, তুমি বোঝো না কেন, যদি আমার সাথে কথা বলে ওরা শান্তি পায় তো ভালোই। এবার রূপার মাথাটা গরম হয়েছে। রূপা বলে, তুমি না এরকম মানে উল্টো পাল্টা কথা বলো না, তুমি ঠিক আছে তোমার যা ইচ্ছা হয় করো, কিন্তু উল্টো পাল্টা কথা বলো না, মানে সতর্ক হয়ে চলো। তো ঠিক আছে। এবার একদিন কি হয়েছে, ওর হাজবেন্ডের সেদিনও নাইট শিফট ছিল, ফিরছে। ফেরার সময় তখন রাত্রি প্রায় 1:30 বাজে। আর ওই যে রূপা বলেছে, তো ওরও না খুব কিউরিসিটি, যদি সত্যি কিছু দেখা যায়। সেদিন তো দেখেছি, সেদিন তো সেরকম কিছু মনে হয়নি। সত্যি সত্যি কি সেটা কিছু ছিল নাকি আমি ভুল দেখেছি, মানে ও নিজেও কনফিউজ। তো ও একটু সতর্ক হয়ে মানে চালাচ্ছিল, যে যদি কিছু দেখা যায়। একটা কিউরিসিটি থাকে না মানুষের, যারা ভয় পায় না বিশেষ করে, তাদের একটা কিউরিসিটি থাকে, যদি কিছু দেখা যায়, যদি কিছু দেখা যায়। তো এই করতে করতে মানে আরেকটা জিনিস হয়, আমরা মানে কিছু জিনিস আমরা না অ্যাট্রাক্ট করে নিই আমাদের নিজেদের দিকে। তো ও সেদিন দেখতে চাইছিল। তো হঠাৎ করে ওই ঠিক গ্রেভিয়ার্ডের তো ওয়াল থাকে বড়, আর গেটটা মানে গ্রেভিয়ার্ডের যে গেটটা, ওয়ালের পাশ দিয়ে গেটটা মানে রাস্তার দিকেই মুখ করা ছিল গেটটার। আর পুরো গ্রেভিয়ার্ড বিশাল বড়। তো ওই গেটের দিকেও ইচ্ছে করে তাকাচ্ছে, মানে গেটের সোজা চলতে চলতে, গাড়ি চালাতে চালাতে ও ইচ্ছে করে ওটা খেয়াল রাখছে যদি কিছু দেখা যায়। তো হঠাৎ দেখলো ওই সেম মানে কালো ছায়া, তবে আজকে একটা ছিল না, 3-4টে কালো ছায়া যেন মানে হাওয়ায় ভেসে ভেসে আসছে, এবং মানে ওর গাড়ির ঠিক পাশাপাশি এসে দাঁড়ানো, মানে যেন দাঁড়িয়ে গেল। ও গাড়িটাকে স্লো করেছে আর ওরাও যেন দাঁড়িয়ে গেল, এরকম একটা ব্যাপার। এবার ও ভাবছে যে আমি কি করব, বেরিয়ে যাব না থাকবো, নাকি জিজ্ঞেস করব। মানে এক একজন হয় না অত্যন্ত সাহসী, তো ও সেরকম হালকা একটু গাড়িটা থামাতে থামাতে একটু থামালো সামনে গিয়ে। যেই থামিয়েছে মনে হলো কালো ছায়াগুলো ওর গাড়ির পাশে এলো। ওর সাহসও প্রচন্ড, মানতেই হবে, সেটাই হচ্ছে কথা। তো তারপর ও না মানে জিজ্ঞেস করছে কিছু, যে কিছু বলবে কিছু বলবে, যেন সেই মানুষের সাথে কথা বলছে। মানে রাস্তার ধারে যেমন কেউ দাঁড়িয়ে থাকলে আমরা জিজ্ঞেস করি না, কিছু বলবেন, কোথাও যাবেন বা কিছু, মানে খুব ভালো মানুষ যারা তারা এরকম করে। তো ও আর কিছু মানে কোনো কিছু পায়নি, কিন্তু ওর এই সাহসটা হয়নি যে কাঁচটা খুলে, হালকা খুলেছে, পুরোটা খুলতে পারেনি, যতটুকু খুললে শোনা যায় ততটুকু। মানে ও যেন সেই মানুষের সাথে কথা বলছে এরকম। তো তারপরে আর কিছু মানে সেরকম ভাবে কোনো কমিউনিকেশন করতে পারেনি, কারণ সবার পক্ষে সম্ভব না। তো গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। বাড়িতে গিয়ে রাত্রে তো শুয়ে গেছে, রাত্রে আর কিছু বলেনি। পরের দিন ও স্ত্রীকে বলছে, জানো কালকে না এরকম 3টে কি 4টে মানে আবছা, তো তার মধ্যেই মনে হচ্ছিল ছায়ামূর্তি, 3-4টে ছায়ামূর্তি ঘুরছিল। আমি না কথা বলার চেষ্টা করলাম। এইবার তো রূপা রেগে লাল। তুমি কি ইয়ার্কি করছো, সবকিছু নিয়ে ইয়ার্কি, এই ধরনের ইয়ার্কি ভালো না। তোমার কি মনে হয় যে ওরা তোমার সাথে কথা বলবে, বা কি আছে, যদি কথা বলে তো বলবে,
তখন মানে রূপার প্রচন্ড রাগ হয়েছে। তারপরে মানে ইন দ্য মিন টাইম কি হয়েছে, ওদের বাড়িতে মানে রূপার হাজবেন্ডের এক পুরনো বন্ধু গেছে, সে অনেক বছর ধরেই ওখানে থাকে। তো সে যখন গেছে তো তাকে এরকম রূপা বলছে, জানেন দাদা এরকম এরকম আপনার বন্ধুর এত সাহস, ও না মানে এই ধরনের কাণ্ড করে বেড়াচ্ছে, বলেছে ওই রাস্তা দিয়ে এসো না, তবুও সেই রাত্রি 1:30-2 বাজলেও ওই রাস্তা দিয়েই আসবে, তো কিছুতেই শোনে না, আপনি একটু বোঝান। এবার ওর বন্ধুটা না মানে আরো কিউরিয়াস হয়ে গেছে। এবার রূপা তো জানতো না যে এদের মানে যে বন্ধুদের গ্যাংটা এরা সবাই এই ধরনের ডেয়ারিং কাজ কারবার করে বেরিয়েছে। তখন ও বলছে, ছেলেটার নাম অরিত্র, আরে অরিত্র মনে আছে তোর, আমরা সেই শ্মশানে যেতাম কিরকম? তখন রূপা বলে, শ্মশানে যেতে মানে? বলে হ্যাঁ, আমরা কতবার গেছি রাত্রেবেলা, বাড়িতে বলতাম না, মানে বলতাম, আমি বলতাম ওর অরিত্রর বাড়িতে যাচ্ছি আর অরিত্র বলতো আমার বাড়িতে যাচ্ছে, এইভাবে আমরা রাত্রেবেলা শ্মশানে গিয়ে থাকতাম, কত রাত্রি থেকেছি, কত মানে ওই শ্মশানে সব সাধনা করছে এইসব দেখেছি, আরে এগুলো কোনো ব্যাপারই না আমাদের। তখন এই অরিত্র বলছে, যাবি যাবি, তাহলে একদিন চল না, তুই আর আমি মিলে একটা অ্যাডভেঞ্চার আবার হয়ে যাক, সেই মানে কিশোর বেলার স্মৃতিগুলো আবার ফিরে আসা। এইবার রূপা বলে, তোমরা মানে আমি কি পাগলামি করলাম, আমি কেন বলতে গেলাম দাদা তোমাকে? বলে আরে রূপা কিচ্ছু হবে না, আমরা জানি টেকনিক টেকনিক কিছু তো জানা আছে আমাদের, তুমি বলো না, আমরা এতবার শ্মশানে গেছি, আমরা তো এখনো মানে সঠিক হাত পা রয়েছে। আর আরেকটা জিনিস জানবে যে ওরা না, তোমার যদি কোনো ক্ষতি করার ইন্টেনশন না থাকে ওরাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর আমাদের কোথাও না কোথাও সেটা রয়েছে বলেই যে যদি ভালো মানুষের যে বিশ্বাসটা সেই জিনিসটা, কারণ আমরা যখন ওই শ্মশানে যেতাম তখন এক তান্ত্রিক আমাদের বলেছিলেন যে মানে কিছু একটা দিয়েছিলেন ফুল বা কিছু, যেটা মানে বলেছিলেন যে কখনো খুলবি না তোরা, তবে তোদের কাছে তোরা 7 দিন রাখিস, তাহলে কি হবে, সারা জীবন রাখতে বলেননি, 7 দিন রাখিস, তো তোরা যে এই যে অ্যাডভেঞ্চার গুলো করে বেড়াস তোদের আর কোনোদিন কোনো ক্ষতি করতে পারবে না কেউ। তো আমাদের সেই তান্ত্রিকের উপর ভরসা আছে এবং সত্যিই তারপরেও আমরা অনেকবার গেছি, আমাদের কখনো কিছু হয়নি, তো এবারেও কিছু হবে না রূপা, ভয় পেও না। আর ওই তান্ত্রিক আরেকটা কথা বলেছিলেন যে সব সময় যে শোলরা যে দেখা দেয় তারা কিন্তু খারাপ ইন্টেনশন নিয়ে দেখা দেয় না, তাদের কিছু বলার থাকে, কমিউনিকেট করার থাকে কখনো কখনো, তো তখন তারা কমিউনিকেট করতে চায়, বলতে চায়, কিন্তু সেই বলার জন্য কাউকে তারা পায় না, সেই জন্য তারা নানাভাবে কাউকে দর্শন দিচ্ছে, কাউকে ইশারা করছে, কোথাও আওয়াজ করছে। এরকম একটা ঘটনা বোধহয় আমি বলেছিলাম আমার মানে আমি ওটা পরে আসছি ঘটনাটা, যাই হোক, তো এখানেও হতে পারে সেরকম কোনো ঘটনা। তো একবার দেখাই যাক না রূপা, তুমি ভয় পেও না, আমরা কালকে যাব রাত্রি 12টার দিকে, তোমাকে বলেই যাব। আর তোমরা এই মানে তুমি এইটুকু বিশ্বাস রাখো যে আমার আর অরিত্রর কিচ্ছু হবে না, কারণ ওই তান্ত্রিক আমাদের মানে যে শক্তিটা দেওয়ার ছিল ওই সময়ে উনি দিয়েছিলেন, তখন আমরা যথেষ্টই বড় মানে কলেজে পড়ে তখন, তো সেই সময়ের যে শক্তি সেটা উনি বলেই দিয়েছিলেন তোদের কোনোদিন কোনো ক্ষতি হবে না। আর ওই তান্ত্রিক এতই ভালো ছিলেন, আমরা যাতায়াত করতাম, উনি দেখতেন, উনি আমাদের মানে গাইডও করেছেন, গাইড ইন দ্য সেন্স যে তোরা বিদেশে থাকবি তখনই বলে দিয়েছিলেন যে তোরা এখানে তোদের চাকরি বাকরি নেই, তোরা বিদেশেই যাবি, তো কোথায় যাবে সেসব কিছু বলেনি, কিন্তু তোরা বাইরে যাবি, আউট অফ ইন্ডিয়ায় থাকবি তোরা, এবং সেই কথাটাও কিন্তু সত্যি হয়েছে। আর বলেছিলেন আরেকটা কথা, কোনোদিন কারো জেনে বুঝে কোনো ক্ষতি করিস না, যদি প্রাণ থাকতে থাকতে কারো ভালো পারলে করিস, কিন্তু কারো ক্ষতি করিস না। যেদিন তোরা কারো মানে সামান্যতম তোদের মধ্যে মনে আসবে যে ক্ষতি করার ইচ্ছে আছে বা ইচ্ছে হয়েছে, জানবি তোদের এই যে মানে যে শক্তিটা উনি দিয়েছিলেন সেদিন কিন্তু তোদের সেই শক্তিটা চলে যাবে, এবং তারপরে কিন্তু তোদের ওপর যে কোনো ধরনের অ্যাটাক হতেই পারে, মানে ভূত প্রেতের অ্যাটাক হতে পারে। তো রূপা আমরা তো কোনোদিন সেগুলো করিনি, ভাবিও না কোনোদিন। তো অরিত্র আর আমার উপরে তুমি ভরসা রাখো, আমরা একবার গিয়ে জাস্ট ঘুরে আসবো। তো আর এটাও বলে দিচ্ছি, যদি মানে সেরকম কিছু হিন্টস পাই তাহলে আর কোনোদিন অরিত্র ওই রাস্তা দিয়ে যাতায়াতও করবে না। তো রূপা তো দেখলে এরা কিছুতেই শুনবে না, যা হয় তাই হবে, আর কি করা যাবে। আর ওদের ওখানে মানে ফ্যামিলি নিয়েই এসছিল, তো মানে অরিত্রর যে বন্ধু তার নাম ছিল সুদেব, তো সুদেবের স্ত্রী বলছে
মানে একসাথে ফ্যামিলি নিয়ে এসেছিল 3-4 দিনের ছুটিতে। সুদেবের স্ত্রী বলল, রূপা ভয় পেও না, আমার হাজবেন্ডের অনেক কাহিনী আমি জানি, তুমি হয়তো অরিত্রর কাহিনীগুলো জানো না, কিন্তু আমি শুনেছি আমার সুদেবের মুখ থেকে সমস্ত অনেক ঘটনা, তো সেজন্য তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। অরিত্রদা একটু মানে ইন্ট্রোভার্ট, মানে সহজে কিছু বলে না। কিছু কিছু মানুষ আছে না, নিজের পুরনো পাস্ট মানে পুরনো জীবনের কথাগুলো যেগুলো ছোটবেলায় ফেলে এসছে। আমার ঘরেই একজন রয়েছে, তিনি কখনো মানে তার পুরনো দিনের ছোটবেলার কথা কোনোদিন শেয়ার করেন না, সেটা অন্য কারো কাছ থেকে শোনা যায়। তো সেরকম অরিত্র কারো কাউকে শেয়ার করে না। তবে তুমি ভয় পেও না, সুদেব আর অরিত্র যাচ্ছে, যাক, ওরা ঘুরে আসুক, কিচ্ছু হবে না, তুমি বিশ্বাস রাখো। তো যখন উনিও বললেন, মানে রূপার ওই সুদেবের স্ত্রীও যখন বললেন, তখন রূপা কোথাও না কোথাও একটু সাহস পেল। তো তারপরের দিন রাত্রি 12টার সময় ওরা গেছে যথারীতি। আর গ্রেভিয়ার্ডের মানে তালা দেওয়া থাকতো, কিন্তু মানে যে সিকিউরিটি বা কিছু সেটা কেউই থাকতো না, কারণ ওই যে বললাম ভয় পেত গ্রামের মানুষজন, সেজন্য ওখানে কোনো সিকিউরিটি রাখা হয়নি। এমনিতেই তো লোকজন ভয় যায় না, আর কি করবে। আর মানে খুব যে ওখানটায় মানে কিছু জায়গা হয় না করাপ্টেড ভীষণ পরিমাণে, কি বলবো, সমাজ বিরোধীদের কাজ কারবার, ওখানে সেই জিনিসটা ছিল না। তো সেই জন্য অত কোনো ছিল না, সিকিউরিটিরও বালাই ছিল না। তো ওরা গেছে, যাওয়ার পরে ওই গেটের সামনে দাঁড়িয়ে আছে, গেটে তালাই থাকে। তো সেদিন মানে কিভাবে যেন ওরা যেতেই আস্তে আস্তে মনে হলো গেটটা ওপেন হয়ে গেল। তো দুজনে দুজনের দিকে তাকালো, বুঝলো যে কোনো তো কিছু শক্তি কাজ করছে এবং তারাও চাইছে ওরা ভেতরে যাক। তখন একজন আরেকজনের দিকে দেখে এগিয়ে গেল ভেতরে যেতে। এইবার মোটামুটি একটা স্পষ্ট আবছা দেখা যাচ্ছে, 4টে ছায়ামূর্তি। এবার এখানে আরেকটা জিনিস, অরিত্রর সাথে ওরা কানেক্ট করতে চেয়েছিল, পারেনি, কিন্তু সুদেবের সাথে কানেক্ট করলো। কিভাবে কানেক্ট করেছিল কি বা সেটা সুদেব বুঝতে পেরেছিল। তো ওই যে ছায়ামূর্তিগুলো ছিল, একজন খুব হালকা গলায় মানে একটা সাউন্ড, যেটা সুদেবই শুনতে পেয়েছে, বলছে যে এই যে আমরা মারা গেছিলাম, সবাই ভেবেছিল, গ্রামের সবাই ভেবেছিল এটা অ্যাক্সিডেন্ট। ঘটনাটা অ্যাক্সিডেন্ট ছিল না, পুরো বাড়িটাতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, কেউ একজন ধরিয়ে দিয়েছিল। এইটা এরা মানে সুদেব শুনেছে, অরিত্র ইশারা করছে, শুধু বলছে চুপ চুপ, এরকম করছে। ওই সময় পাশ থেকে হঠাৎ মনে হলো কেউ একজন বেরিয়ে এলো, মানে একটা ঝোপঝাড় থেকে ফট করে কেউ বেরিয়ে এলো, হাতে একটা মানে ওই ধারালো অস্ত্র। আর সঙ্গে সঙ্গে এই যে 4টে ছায়ামূর্তি ছিল, মানে সেই ছিটকে একটা যাওয়া বলে না, ওই দিকে এমন ভাবে ছিটকে গেল, সে ভয়ে চিৎকার করুক বা তার আঘাত লাগুক এরা আর বোঝেনি, চিৎকার করে উঠেছে, করে একটা বীভৎস চিৎকার করেছে। তারপরেই মানে এরা দেখলো লোকটা পড়ে গেছে অজ্ঞান হয়ে। আর এই ছায়ামূর্তিগুলো মানে আবার সেই সুদেবের সাথে কানেক্ট করলো, বললো এই যে তোমাদেরকে এ করতে এসছিল, এও মানে এই রাস্তা দিয়ে যাতে না কেউ যাতায়াত করে সেই জন্য সব সময় ইচ্ছে করে একটা ভয়ের সৃষ্টি করে রাখতো, যাতে হচ্ছে ওই রাস্তা দিয়ে কেউ যাতায়াত না করে, এবং এরাও যেন কোনোভাবে কেউ জানতে না পারে এটা হচ্ছে ওদেরই বংশের লোক যে ওদের ক্ষতি করেছিল। তো বললো আজকে আমরা মানে শান্তি পেলাম, আমরা আর কাউকে আমরা ভয় দেখাতে চাইনি, আমরা জাস্ট বলতে চেয়েছিলাম, জানাতে চেয়েছিলাম, কিন্তু আমরা কাউকে পাচ্ছিলাম না। আর এটা জানানোর জন্য আমরা মানে দেখা দেওয়া বা যেটুকু মানে করা, কমিউনিকেট করা যায় সেটুকু করার চেষ্টা করছিল ওরা। তো বললা আজকে থেকে তুমি শুধু এটা জানিয়ে দিও যে আমাদের ওটা মানে ছিল না, মৃত্যু ছিল না, সরি দুর্ঘটনা ছিল না, এটা হচ্ছে মার্ডার ছিল। তো এইটুকু জানিয়ে দিও, তাতেই আমাদের শান্তি, আমাদের সোল শান্তি পাবে তাতে। তো ওই ভদ্রলোক তো অজ্ঞান হয়ে পড়েছিল, তারপরে আর মোটামুটি হয়নি। পরের দিন পুলিশ এসে ওই ভদ্রলোককে তুলে নিয়ে গেছিল, কারণ ও গ্রেভিয়ার্ডে ছিল, কি কাজ করছিল না করছিল, মোটামুটি অস্ত্রটা পাওয়া গেছিল ওর পাশ থেকে।
তারপরে তো ওকে যা জিজ্ঞাসাবাদ করা টরা যা সব করার ছিল করলো। তার ভদ্রলোক যে বেঁচে ছিল সেটাও একটা কথা। তো সুদেব আর অরিত্র তারপরে ফেরত এসেছিল, এবং ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস আর কিন্তু ওই রাস্তায় অরিত্র অনেকবারই যাতায়াত করেছে, কিন্তু কোনোদিন কোনো কিচ্ছু দেখেনি, মানে ওই কালো ছায়া বা কিছু। তারপর আস্তে আস্তে মানে রূপা বলছে বলে এখন অনেকটাই মানে ওই গ্রেভইয়ার্ডের পাশ দিয়ে মানুষজনের এখন অনেকটাই যাতায়াত বেড়েছে আগের তুলনায়। মানে ও ওখানে গিয়েছে প্রায় 11 বছর হয়ে গেল। তো এটা যাওয়ার পরের পরের ঘটনা। মানে এখন আজ মানে 8-10 বছর পরে আজকে যখন যে রাস্তাটা আর তখন যা ছিল আকাশ পাতাল তফাৎ। এখন অনেকটাই সেই রাস্তায় লোকজন যাতায়াত করে। তো ওই রূপা বলেছিল বলে এটা যদি আমার সাথে না ঘটতো হয়তো আমি কোনোদিন এটা বিশ্বাস করতাম না। আর কিছু মানুষ যে কানেক্ট করতে পারে সেটাও কিন্তু আমরা জানি যে অনেক মানুষই কানেক্ট করতে পারে এই জিনিসটা। তো আমি যেটা বলছিলাম যে আমি বোধহয় একটা ঘটনা বলেছিলাম, আমার দিদিমণির স্কুলের আমার ম্যাথ টিচার, ওনার কাকাও কিন্তু এইভাবেই কানেক্ট করতে চাইতেন। উনি দেখা দেননি, কিন্তু ওনার ঘর থেকে নানাভাবে আওয়াজ আসতো। তো দিদিমণি জিজ্ঞেস করেছিলেন যে কাকা তুমি কি কিছু বলতে চাও আমাদেরকে? তো তখন ওই আওয়াজই আসতো শুধু, আর কিচ্ছু না, মানে ঠিক দরজায় নক করার মতো বা সুটকেসের। তারপরে দিদিমণি বলেছিলেন যে আমরা যখন গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে এলাম তারপরে কিন্তু ওই আওয়াজটা আর ছিল না। মানে ওইটাই যেন তিনি বলতে চাইতেন যে আমার মানে সৎকার করে দাও, মানে গয়ায় পিণ্ডটা দিয়ে এসো বা আমার উদ্ধারের ব্যবস্থা করো, এরকম কিছু একটা। কারণ দিদিমণি কানেক্ট করতে পারেননি, এখানে যেমন সুদেব কানেক্ট করতে পেরেছিল। তো কিছু কিছু মানুষ কানেক্ট করতে পারে সহজে, আবার কিছু মানুষ পারে না। তো ওটাও অনেক কিছু থাকে, সেসব আমার জানা নেই, তাই ওই সব ডিটেলে আমি যাব না। অনেক কিছুই ব্যাপার থাকে, হরোস্কোপেও ব্যাপার থাকে কিছু, যেগুলো মানে কানেক্ট করতে সাহায্য করে। তো এই ছিল আমার প্রথম ঘটনাটা। হ্যাঁ ভৌতিক, কিন্তু ভয়ের ছিল না। হ্যাঁ স্বাভাবিক, যারা মানে ভূতকে আমরা ভয় পাই তাদের জন্য তো ভয়ের, কিন্তু সব সময় যে তারা মানে ক্ষতি করে বা কিছু করতে চায় তা কিন্তু না। আজকাল তো অনেকেই কানেক্ট করে, এটা শিখে করাও যায়। কিন্তু ওই সময় আজ থেকে 10-11 বছর আগে ওই জিনিসটা তখনও এইভাবে এখন যেভাবে কাস্টমাইজ হয়েছে বা এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে জিনিসগুলো যতটা মানে অ্যাওয়ারনেস বেড়েছে মানুষের মধ্যে, তখন কিন্তু এই জিনিসটা ছিল না। তখন যারা কানেক্ট করতে পারতো, শিখে করা যেত না তখন। থ্যাংক ইউ উর্মিদি। হ্যালো রীতাদি। আর আশা করি তোমাদের প্রথম গল্পটা ভালো লাগলো। তো এবার আমি আস্তে আস্তে যাব সেকেন্ড ঘটনায়। সেকেন্ড ঘটনাটা এক তান্ত্রিকের ঘটনা। তান্ত্রিক মানেই আমাদের মনে হয় যে কি বলবো, এখন এখন হয়তো ওই যে বললাম সোশ্যাল মিডিয়ার জন্য অনেক মানুষ একটু অ্যাওয়ার হয়েছে, কিন্তু আগে আমাদের গ্রামে যে কনসেপ্ট ছিল তান্ত্রিক মানেই আমরা ভয়ই পেতাম। কারণ আমার তো যেখানে বাড়ি সেখানে প্রচুর তন্ত্রের ঘটনা ঘটতো, তবে সেটা ভালো তন্ত্র নয়, খারাপ তন্ত্রের কাজ ছিল। আর সেখানে মানে আমার ছোটবেলায় যে বড় হওয়াটা সেটা তান্ত্রিকদের দেখে দেখেই বড় হওয়া। প্রচুর প্রচুর তান্ত্রিক ছিল আমাদের ওখানে। একটা তো মানে এমন ঘটনা শুনেছিলাম সেটা বলাটাও মুশকিল সবার সামনে, এরকম একটা ব্যাপার। মানে সোশ্যাল মিডিয়াতে বলাটাই মুশকিল হয়ে যায়, এত মানে বীভৎস যে বিবরণটা শুনেছিলাম। বা এত সাহসী যারা, হ্যাটস অফ টু দেম। শুধু এটাই কথা যে তন্ত্রের ভালো ভালো করা যায়, তন্ত্রের দ্বারা খারাপও করা যায়। যেমন আগুন বা ছুরি, এই জিনিসগুলো আমরা সবাই জানি। আগুনটা আমরা প্রদীপ জ্বালাতে পারি, খাবার বানাতে পারি, আবার সেটা দিয়ে কারো ক্ষতিও করতে পারি। সেম থিং ছুরির জন্য, আমরা সবজি কাটতে পারি, রান্না করতে পারি, যে কোনো অন্য ভালো কাজে লাগাতে পারি, আবার সেটাকে খারাপ কাজেও লাগাতে পারি। তো আজকে যে তান্ত্রিকের ঘটনা বলবো সেই তান্ত্রিক কিন্তু মানে আশ্চর্য ওনার ঘটনাগুলো, এবং সবচেয়ে বড় কথা উনি কোনোদিন কারো কোনো ক্ষতি করেননি, এটা সবচেয়ে বড় কথা। তো চলে যাই সোজাসুজি সেই ঘটনাটাতে। এই তান্ত্রিক যিনি, সেই তান্ত্রিক হচ্ছে মানে আমার বাড়ির দিকে
আমাদের বাড়িতেও কিছু কর্মকাণ্ড হয়েছিল, মানে কেউ কিছু করেছিলেন। তো সেজন্য কি হতো, মাঝে মাঝে ছাদের উপরে প্রচন্ড আওয়াজ হতো। এটা বোধহয় আমি বলেও ছিলাম কোনো একটা জায়গায়, বেশ অনেকদিন আগেই বলেছি। মাঝে মাঝে রাত্রেবেলা মনে হতো মানে ইটের যে থার বা একদম সারি দেওয়া ইট ফট করে যদি পড়ে যায় ছাদের উপরে। একতলা বাড়ি ছিল তখন আমাদের, এখন দোতলা, তখন একতলাই ছিল। তো মনে হতো কেউ ধুম করে ধাক্কা দিয়ে যদি সব ইটের সারি ফেলে দেয়, তাহলে যে ধরনের আওয়াজ হবে সেই ধরনের আওয়াজ। মনে হতো ছাদটা ভেঙে গেল এরকম। দৌড়ে যেতাম, গিয়ে দেখা যেত কিচ্ছু না। রাত্রিবেলা আমরা জেগে পড়তাম ভাই বোনরা। ভীষণ ভাবে এই জিনিসগুলো মানে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। দুম দুম করে কেউ যেন দৌড়চ্ছে ছাদের ওপর দিয়ে। ঘরে দেখলাম মানে মা বাবা ঘুমোতো, ঘুম ঘুম ভেঙে যেত। আর আমরা তো পড়তাম, আমরা এই ধরনের আওয়াজগুলো শুনলে না চুপ হয়ে যেতাম। কারণ এখনো বলছি, এখনো আমার গায়ে কাঁটা দিয়ে যাচ্ছে যে সে যে কি বীভৎস অত্যাচার ছিল। মানে কি বলবো, সেটা যার সাথে হয়েছে সেই জানে। তো মানে এবং ধীরে ধীরে ওটা বাড়ছিল, বাড়তে বাড়তে যে কোন জায়গায় যেত সেটা জানা ছিল না। তো বাবা অফিসে একজনের সাথে আলোচনা করেছিলেন, আলোচনা করার পর বাবাকে উনি মানে এক তান্ত্রিকের ঠিকানা দেন। তো বাবা যান তখন, কারণ এগুলো তন্ত্রের, কারণ আমি যে বললাম আমাদের ওখানে প্রচুর হতো, তো তন্ত্রের কাজই সেটা তো বোঝাই গেছিল। কারণ ছাদে কিচ্ছু নেই, কোথাও কিচ্ছু নেই, পুরো ফাঁকা। আর কোনোদিন যেখানে হতো না, এই নয় যে প্রথম থেকে হয়েছে তা নয়। মানে আমরা ওই বাড়িতে গেছি তখন আমি ক্লাস 4-এ পড়ি, আর যখন এর ঘটনা বলছি তখন আমি কলেজে। তার মানে বুঝতেই পারছো কতটা, মানে কতদিন পরে ঘটনাগুলো ঘটছে। তো এই ধরনের ঘটনা। তারপরে দেখা গেল রাত্রেবেলা হয়তো আমাদের খুব মানে অভ্যেস ছিল ভাই বোনদের, ছাদটা আমাদের কাছে মানে কি বলবো একটা প্রাণ খোলা জায়গা। ছাদে আকাশ দেখা, চাঁদ দেখা। আর তখন তো এত লাইট ছিল না, বেশ সুন্দর তারা দেখা যেত, হাওয়া দিত গরমকালে, ছাদে শোয়া, এগুলো আমাদের অনেকেই করেছে। আহ মশারি না টাঙিয়ে মশার উৎপাতে শুয়ে থাকতাম গরমকালে। আর পড়তে পড়তে ঘুম এলো, সে তখনও একটু ছাদে ঘুরে আসলাম এরকম। মানে ঘরের যে মেন গেট থাকতো তাতে চাবি লাগানো থাকতো, ছাদের দরজায় চাবি লাগানো থাকতো না। চাবি খুললে বাবা মার ঘুম ভেঙে যাবে, বকা খাবো, সেই জন্য ছাদে যেতাম। তো একদিন ছাদে গেছি আমি আর ভাই, তখন প্রায় 12:30 1টা বাজে। গিয়ে দেখলাম মানে বেশ অনেকখানা মানে দুর্গন্ধ আসছে। প্রথম কথা দুর্গন্ধ আসছে, কি হয়েছে, আর হাতে টর্চ নিয়ে যেতাম আমরা। কারণ মানে সিঁড়িটা লাইটটা কি বলবো, কখনো লাইট থাকতো কখনো থাকতো না। তো সিঁড়ির লাইট মানে যদি কারেন্ট চলে যেত তাহলে পুরো অন্ধকার হয়ে যাবে, তখন আমাদের যাওয়া আসাটা অসুবিধা হয়ে যাবে, সেজন্য হাতে টর্চটা থাকতো। ছাদে গিয়ে দেখলাম দুর্গন্ধ আসছে, এবং পটির দুর্গন্ধ। তারপরে দেখলাম একটা জায়গায় অনেকখানা যেন কেউ পটি করে দিয়ে গেছে। এবার ছাদে উঠে কে পটি করবে, বাইরের মানে ঘরের মেন দরজা লাগানো, লক করা, ছাদে উঠে কি করে কেউ পটি করতে পারে? তো সেইটা না আজও পর্যন্ত আমার কাছে প্রশ্ন। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কে করতে পারে। এবং মানে এখনকার যেরকম বাড়ি একদম গায়ে লাগানো লাগানো, সেরকম কিন্তু বাড়ি ছিল না যে একটা ছাদ থেকে আরেকটা ছাদে কেউ লাফ দিয়ে যেতে পারে, সেই ধরনের কিন্তু ছিল না আমাদের বাড়িগুলো। তো ওইটা দেখার পরে তারপরে মানে পরের দিন আমরা বাবাকে বলেছি, মাকে বলিনি, যে কারণ মা ঘেন্নাও পাবে, ভয়ও পাবে। সেজন্য বাবা গিয়ে তারপরে পরের দিন পরিষ্কার করেছিল। তো তারপরে বাবা দেখলো না এভাবে তো হয় না, যেতে হবে। তো বাবা গিয়েছিলেন ওনার কাছে, এবং উনি তখন উনি ওখান থেকেই মানে উনি আমাদের বাড়িতেও আসেননি, গণনা করতেন, গণনা করে বলে দিলেন যে হ্যাঁ তোর বাড়িতে শ্মশানের ছাই আর হাড় ফেলা হয়েছে। কোথায় মানে ফেলাও হয়নি, মানে মাটি খুলে পুঁতে রেখে গেছে কেউ। তো বাবাকে বলে দিলেন কোন জায়গায় আছে সেটাও বললেন, এবং কি ক্রিয়া করতে হবে সেটাও বাবাকে বলে দিলেন। এবং সত্যি কথা আমি এই ডিটেলটা কোনোদিনই বাবার কাছে জানতে চাইনি, শুধু দেখেছিলাম 3 দিন রাত মানে সারাদিন মা বাবা উপোস করে থাকতো, এবং রাত্রেবেলায় মানে কিছু কাজ বাবাকে করতে হতো। মা মানে জাগতো কিন্তু মা ঘর থেকে বেরোতো না,
বাবা একাই গিয়ে কাজগুলো করতো। কি কাজ করতো কি সেসব ডিটেল আমি সত্যিই জানি না, তাই বলতে পারবো না। তো যেটার জন্য এতটা ভূমিকা করলাম সেইটা হচ্ছে এই যিনি, হ্যাঁ, এবং এই কাজগুলো করার পরে তারপরে ওই যে আওয়াজগুলো ছিল পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে গেল, আর কোনোদিন কোনো আওয়াজও হয়নি, কিচ্ছু হয়নি। এবং এখনো পর্যন্ত ঘরে আর কোনো মানে সেই উৎপাতটা আর হয়নি। এবং ঘরের ভেতরে ছিল না, মজার ব্যাপার হলো উৎপাতটা ছিল ছাদে। তো তারপর থেকে আর কিছু হয়নি। যে জন্য ভূমিকাটা করলাম, এই যে মানে তান্ত্রিক ছিলেন, সেই তান্ত্রিক একদিন বাবাকে বলছেন, মানে বাবার মানে তখন কিছুদিন যাতায়াত করতে হয়েছে, এই নয় যে একবারে কাজ হয়েছে, সেটাও কথা, বেশ কয়েকবার বাবা যাতায়াত করেছেন। তো একদিন বাবা গেছেন, তখন বাবাকে বলছে, আরো কয়েকজন ছিল, তাদের সবাইকে বলছে যে আজকে আমি কামাখ্যা যাব। আর ওই জায়গাটার আমি আর নাম বলছি না, মেদিনীপুরে। তবে আমাদের বাড়ি থেকে অনেকটা মানে বাসে করে যেতে হতো, এক ঘন্টা 1 ঘন্টা 15-20 মিনিট লাগে, এইটুকু বললাম। তো ওইখানে উনি থাকতেন। তো এবং মানে আমাদের মেদিনীপুর থেকে ডাইরেক্ট কোনো ট্রেন কামাখ্যা যায় না, হাওড়া হয়েই যায় সব। তো হাওড়া থেকে তারপরে উত্তরবঙ্গের দিকে ট্রেন, মানে হাওড়াও না, শিয়ালদা হয়ে যেতে হবে। তো বললেন আমি হচ্ছে কালকে চলে আসবো, আজকে যাব কালকে চলে আসবো। তো সবাই অবাক হয়ে গেছে, বাবাও বলছে, বলে আজকে যাবেন কামাখ্যা, কালকে চলে আসবেন, এটা কি করে সম্ভব? তখন উনি হাসছেন, বললেন তোমরা কি ভাবছো যেভাবে সবাই যায় সেইভাবে যাব? না না, সেভাবে যাব না, আমার কিছু কাজ আছে কামাখ্যায়, আজকে রাত্রেই কাজগুলো করতে হবে, কালকে আমি ফিরে আসবো। তো সবাই একটু কিউরিসিটি তো হয়েছে। তারপরে উনি বলছেন অ্যাকচুয়ালি আমাদের মানে যারা আমরা সাধক তাদের যাতায়াতের ধরনটা অন্যরকম। এটা তোমরা হয়তো যদি কখনো সাধনায় আসো, গভীর সাধনায় বুঝতে পারবে। তখন সবাই একটু আরো কিউরিয়াস হয়েছে, জিজ্ঞেস করলো যে কিভাবে। তখন উনি বললেন একটা গাছের ডালে বসে আমি যাব, এইটুকু তোমাদের বললাম যে গাছের ডালে বসে আমি ওখানে পৌঁছবো এবং আমার 10 থেকে 15 মিনিট লাগবে, আর ফিরেও আসবো ওইভাবে। আজকে রাত্রে যাব, কালকে রাত্রে ফিরে আসবো। তো তখন সবাই মানে অবাক হয়েছিল, কিন্তু এটা অসম্ভব বলে কারোরই মনে হয়নি। কারণ যারাই সাধনা করেন, যারা উচ্চ স্তরের সাধক, তাদের অনেকেই এই জিনিসটা করতে পারেন। তো উনি তারপরে বলছেন যে তোমরা এইটা শুনে অবাক হলে, তাহলে শোনো আমার গুরুদেবের কথা বলি। আর মানে গুরুদেবের ঘটনাও তোমরা শুনতে পারবে কিছুটা। আর মানে আমারও গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানিয়ে ওনার ব্যাপারে আমিও কিছু বলতে পেরে আমি ধন্য হব। তো বললেন আমার যিনি গুরুদেব, উনিও কামাখ্যাতেই সাধনা করেছেন, তন্ত্র সাধনাই করেছেন স্বাভাবিক, কিন্তু উনি ছিলেন অন্ধ, ছোটবেলা থেকেই উনি অন্ধ। এবং এই মানে ছোটবেলা থেকে অন্ধ হওয়া সত্ত্বেও ওনার একটা মানে একদম ছোটবেলা থেকে একটা জিনিস ছিল, যেটা হয়, এটা খুব বেশি আশ্চর্য বলবো না, কারণ যাদের যে কোনো একটা, আমাদের যদি অঙ্গ, বিশেষ করে এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটা ইন্দ্রিয় যদি হয়, মানে বিশেষ করে পঞ্চ ইন্দ্রিয় তো বলা যাবে না, কারণ নাক নাক কারোরই বন্ধ হয় না, সেটাও কথা, নাক দিয়ে সবাই নিঃশ্বাস নিতে পারে, সেটা ব্যাপার। কারো হয়তো কানে কালা হলো, কেউ বোবা হলো, বা কেউ চোখে দেখতে পায়। এই ধরনের যাদের ডিসেবিলিটিস গুলো থাকে, তাদের কিন্তু অন্যান্য সেন্স অর্গানস গুলো ভীষণ স্ট্রং হয়, এটা আমরা মানে সবাই জানি। তো উনি চোখে দেখতে পেতেন না, কিন্তু উনি মানে হাওয়া কোন দিক থেকে বইছে সেটাও যেমন বুঝতে পারতেন, আর সূর্য কোন দিকে উঠেছে সেটাও বুঝতে পারতেন, সূর্য ঠিক কোনখানে রয়েছে সেটাও বুঝতে পারতেন। এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হলো, বাবা মাকে তো চিনতেন, আশেপাশের কোনো মানুষ এলেও উনি কিন্তু বুঝতে পারতেন। হয়তো সেই গেটে দাঁড়িয়ে আছে, কিন্তু উনি বলে দিতেন মা অমুক আসছে, মানে কোনো আত্মীয় হোক বা পাড়ার কেউ হোক, উনি কিন্তু বলতে পারতেন। তো ওনার মা বাবা অবাক হতেন ছোটবেলায়, কিন্তু যে কোনো সাধক তার তো এক জন্মের কিছু হয় না, আগের জন্ম থেকে নিয়ে আসেন। তো সেই সাধক অন্ধ ছিলেন। তারপরে উনি যখন একটু বড় হলেন, যখন 11 বছর বয়স, ব্রাহ্মণ সন্তান ছিলেন, তো পৈতে হলো। পৈতে হওয়ার পরে উনি বাবা মাকে বললেন, পৈতের পর 3 দিন যে ঘরে রাখা হয়, উনি বললেন যে মা এবার আমাকে ছেড়ে দিতে হবে। তখন মা বলছেন ছেড়ে দিতে হবে মানে?
মানে ঠিক দ্বিতীয় দিন বলছেন যে কালকে আমার হচ্ছে গুরুদেব আসবেন, আমি গুরুদেবের সাথে বেরিয়ে যাব। তো মা তো মানে শুনেই অবাক হয়ে গেছে যে এ ছেলে বলে কি, কিন্তু এই ছোটবেলা থেকেই ওনার মানে ছিল ভেতরে কিছু। যাই হোক, সত্যি সত্যি তৃতীয় দিন একজন সাধু এলেন, এবং সাধু আসতেই ওই যে বললাম গেটের কাছে দাঁড়িয়ে, মানে মেন মানে কি বলবো, যে উঠোন হয়, উঠোন পেরিয়ে আমাদের বাড়ির যে গেট হয়, বাউন্ডারির গেট হয়, সেই গেটে দাঁড়িয়ে আছেন। সেইখানেও উনি বলছেন ঘরে বসে, মা ওই আমার গুরুদেব এসছেন, তুমি যাও ওনাকে নিয়ে এসো। তো গিয়ে সত্যি সত্যি ওনার মা দেখলেন যে হ্যাঁ, একজন সাধু, মানে সাধু, সন্ন্যাসী, সাধু বলা যাবে না, সন্ন্যাসী, গেরুয়া বসন পরা, বেশ লম্বা চওড়া চেহারা, মাথায় জটা। তো উনি এলেন, এসে বললেন তোমার ছেলেকে আমাকে দিতে হবে মা। তখন বললেন আজকে আমি তোমার ঘরে মানে আহার গ্রহণ করব, তারপরেই তোমার ছেলেকে নিয়ে যাব। আর তোমার ছেলে যখন তোমরা স্বামী স্ত্রী দুজনেই মারা যাবে তখন কিন্তু ও আসবে, এসে তোমাদের সমস্ত কাজ করে দিয়ে তারপরেই যাবে। তো তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের কোনো অভাব হবে না, কোনো কিছুর তোমাদের অসুবিধা হবে না, সব সময় জানবে একটা আশীর্বাদ তোমাদের উপর কাজ করবে। তো এই বলে সাধক সেই দিন, মানে সেই সন্ন্যাসী সেদিন আহার্য গ্রহণ করলেন এবং তারপরে ছেলেকে নিয়ে বেরিয়ে গেলেন। তো সেই 11 বছর বয়স থেকে উনি কামাখ্যায় অন্ধ সাধক। গুড ইভিনিং বিশালাক্ষী। আমি এতক্ষণ না কোনো দেখতে পাচ্ছিলাম না, আমি ভাবলাম কে জানে মানে কানেকশন ঠিকঠাক আছে, তো কোনো কমেন্ট দেখতে পাচ্ছিলাম না। যাক, তার মানে কানেকশন ঠিক আছে, আমি তো একাই বলে চলেছি। যাই হোক, আমি বলিনি কারণ এই ঘটনাটা একটু বড়। তো ওই 11 বছর বয়স থেকেই উনি কামাখ্যায়। আর মানে ওনাদের যে মানে গুরু পরম্পরা, সেখানে মানে একদম স্ট্রিক্টলি বলা হয়েছিল ওনাদেরকে, তোমরা যদি পারো ভালো করবে কারো, কিন্তু কারো ক্ষতি করবে না। যদি ক্ষতি করো তোমাদের কিন্তু মানে অনেকগুলো জন্ম আবার পিছিয়ে যাবে। যে কষ্ট করে তোমরা এই জায়গায় পৌঁছেছো, এই সাধনার এই লেভেলে পৌঁছেছো, তোমরা যদি একটা ভুল কাজ করো তার জন্য তোমাদেরকেও ভুগতে হবে, আমাকেও ভুগতে হবে, মানে গুরুদেব যিনি দীক্ষা দেন তিনি, তাকেও ভুগতে হয়। তো সেই জন্য কখনো কারো কোনো ক্ষতি তোমরা করবে না, এটা একদম স্ট্রিক্ট, মানে সাধনার শুরুতেই এটা স্ট্রিক্টলি বলা হয় ওনাদের। তো এবার চলে যাই ওনার গুরুদেবের ঘটনায়। উনি তো অন্ধ মানুষ, এবার যত উনি সাধনা করতে থাকলেন তত স্বাভাবিক সমস্ত কিছু, মানে কেউ সামনে এসে দাঁড়ালে তার অতীত বর্তমান ভবিষ্যৎ সমস্ত বলে দিতে পারতেন, এরকম ব্যাপার ছিল। তো ওখানে উনি কামাখ্যাতেই পুরো সাধনা করেছেন। তারপরে ওনার গুরুর আদেশ হলো যে আহ ওখান থেকে অন্য একটা জায়গায় চলে যেতে হবে, এবং সেটাও পুরো গ্রামে। এবং আমি যে সময়ের ঘটনা বলছি বুঝতেই পারছো, আমি যখন কলেজে, তারও আগে ওই ভদ্রলোক সাধনা করেছেন। তো তার গুরুদেব মানে যে সময়ের ঘটনা, তখন 1960 বা 1950-60-এর ঘটনা। সেই সময়ে তখন যে গ্রামের পরিস্থিতি ছিল সবাই আমরা জানি, কি অবস্থা, কি ভয়ঙ্কর জঙ্গল, বা কতটা কষ্ট করে মানুষজন থাকতো। তো ওনার গুরুদেব ওনাকে বললেন, ওনার নাম ছিল অবনী, যে অবনী, তুমি সাধনা করেছো, সবসময় জানবে তোমার নিজের জন্য নয়, তুমি সবার জন্য করতে এসছো। তোমাকে বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে কাজ করতে হবে, মানুষের ভালোর জন্য কাজ করতে হবে। তো ওনার গুরুদেব যথা আজ্ঞা, মানে যে গুরুর যে আদেশ ছিল সেই অনুযায়ী উনি সারা জীবন, এবং এটাও ছিল যে এই নয় যে একটা গ্রামে গিয়ে পুরোপুরি তুমি থেকে যাবে, তোমার সেই গ্রাম থেকে আবার যখন ওই গ্রামের মোটামুটি সবার ভালো হয়ে যাবে, উন্নতি হয়ে যাবে গ্রামের, তখন তোমাকে আবার অন্য জায়গায় চলে যেতে হবে। তো এইভাবে উনি মানে সারা জীবন ওইভাবে উনি ট্রাভেল করেছেন। ট্রাভেল করা কিভাবে করতেন কেউ জানে না, কারণ উনি অন্ধ মানুষ ছিলেন। উনি যে কিভাবে এক গ্রাম থেকে আরেক গ্রামে যেতেন, হাতে একটা লাঠি থাকতো স্বাভাবিক, সে লাঠি নিয়েই যাতায়াত করতেন, কিন্তু কেউ জানতো না কিভাবে। এবার এনার সাথে যখন দেখা হয়, তখন যে গ্রামে ছিলেন গুরুদেব, ওনাদেরই গ্রামে এসেছিলেন কিছুদিন। তো তখন উনি বলছেন যে ওই মানে গুরুদেবের কাছ থেকে অবনী ওনার
এমনি নাম ছিল, গৃহস্থ নাম, সন্ন্যাস নাম আলাদা ছিল, সেটা আর আমি বলছি না। তো ওনার কাছ থেকে আমি মানে আমাদের গ্রামে আসার পরেই কিন্তু আমি হচ্ছে দীক্ষা নিয়েছিলাম, এবং দীক্ষাটাও উনি নিজে ডেকে দিয়েছিলেন, এই নয় যে আমি গিয়েছিলাম ওনার কাছে, না। উনি রাতে এসে আমাকে স্বপ্নে দিয়ে দর্শন দিয়ে বলে গিয়েছিলেন যে অমুক জায়গায় অমুক শ্মশানে এসো। গ্রামে তো মানে আগে থাকতো, এখন যেমন সব গ্রামে একটা হয়তো শ্মশান হয়ে গেছে, আগে কিন্তু 2-3টে থাকতো, অনেক বড় হতো গ্রামগুলো। তো যে শ্মশানে যেতে বলেছিলেন সেই শ্মশানে পরের দিন উনি গিয়ে ওনার দর্শন পেয়েছিলেন, এবং তারপরে যা যা হওয়ার হয়েছিল। তো এইভাবে ওনার দীক্ষাটা হয়েছিল। তো উনি তখন বলছেন যে আমার গুরুদেবকে আমরা মানে গ্রামের সবাই প্রচন্ড মানতো। মানে ওনাদের গ্রামে এরকম হয়েছিল একবার, মানে বৃষ্টি হয়নি, অনেক দিন বৃষ্টি হয়নি, আর তখন বৃষ্টির ওপরেই ধান চাষ নির্ভর করতো। এখন যেমন জলের ব্যবস্থা আছে, তখন জলের ব্যবস্থা ছিল না, একবারই ধান চাষ হতো। এবার সময় মতো বৃষ্টি না হলে ধান চাষ হবে না, ধান চাষ না হলে মানুষজন খেতে পাবে না। তো সেই সময় গ্রামের শ্মশানে ওই ওনার আবির্ভাব হয়, মানে এবং উনি যেদিন আসেন, মানে শ্মশানের পাশ দিয়ে ওই যে রাস্তা থাকে, সবাই তো যাতায়াত করে, উনি যেদিন এলেন তার পরের দিনই কিন্তু গ্রামে বৃষ্টি শুরু হয়েছিল, এবং সে বছর খুব ভালো ফসল হয়েছিল। তো সবাই মানে কোথাও না কোথাও একটা বিশ্বাস করতে শুরু করেছিল। তার পরবর্তী যে সমস্ত ঘটনা ঘটেছিল সেখানে তো ওনারা সবাই জানতে পারলেন, কিন্তু মোটামুটি একটা কোথাও যেন মনে হয়েছিল যে এই সাধক আমাদের জন্য আহ মানে এই অন্ধ, উনি গেরুয়া বসন করতেন কিন্তু অন্ধ ছিলেন, তো শ্মশানেই থাকতেন। যে ডোমের ঘর ছিল, ডোমের মানে প্রথমে তো 1-2 দিন ডোমের সাথেই ছিলেন, তারপরে ডোম এবং গ্রামের অন্যান্যরা, ডোমি সবাইকে বলেছিল যে এরকম একজন সাধু এসছেন, তো তোমরা যদি পারো একটা কুটির করে দাও সাধুর জন্য, কারণ উনি আর আমার কাছে কিভাবে থাকবেন, কারণ ডোম যে থাকে খুব, আমরা জানি যে খুব ভালো জায়গায় তো থাকে না সে। এখন অনেক ব্যবস্থা হয়েছে, তখন ওরকম ছিল না। তো ওখানে থাকা শুরু করেছিলেন। তো একবার যেটা হয়েছিল, গ্রামে আগে যে হতো না, মানে কাঠের উনুন জ্বলছিল, জ্বলতে জ্বলতে সেই সময়টা ঝড়ের সময়, কালবৈশাখীর ঝড়, কোনোভাবে উনুনের আগুনটা উড়ে গিয়ে না খড়ের চালাতে পড়েছিল, এবং পাশাপাশি অনেকগুলো বাড়িতে আগুন ধরে গেছে। এবং মানে এত, ওই যে কালবৈশাখী খটখটে রোদ, তার মধ্যে হাওয়া শুরু হয়েছে, মানে দাউ দাউ করে, আর সব তো খড়ের চালা ছিল তখন, খড়ের কুঁড়ে ঘরগুলো তো খড়ের ঢাকা দেওয়া থাকতো, একের পর এক প্রতিটা বাড়িতে আগুন ধরে যাচ্ছে। মানে এরা কি করবে বুঝতে পারছে না। আর মানে গরমকালে কি হয়, পুকুরের জলও বেশি থাকে না, প্রায় ঘোলা হয়ে গেছে। যে নদীটা ছিল ওখান থেকে অনেকটা দূরে নদীটাও শুকিয়ে এসছে, মানে কোথা থেকে জলের ব্যবস্থা হবে। ওরা কোনো রকমই নদীতে গিয়ে জল নিয়ে আসতো, খাওয়ার জলটুকু ব্যবস্থা হতো। পুকুরের যে একটা পুকুর, মানে দিঘি যেটা ছিল সেটাতে, মানে সবচেয়ে বড় পুকুর যেটা গ্রামের, সেখানটায় ওরা স্নান টান বা দৈনন্দিন কাজকর্মগুলো করতো, আর নদী থেকে খাওয়ার জলটা নিয়ে আসতো। এবার এইভাবে এত দাউ দাউ করে আগুনটা জ্বলছে, ওরা মানে বুঝতে পারছে না কিভাবে আগুন নেভাবে, আর বাড়িতে কতটুকুই বা জল স্টক থাকে, তাও চেষ্টা করেছে। তারপরে কিছু জন বললো এক কাজ করো, ওখানে চলো সাধু বাবার কাছে, সাধু বাবাকে গিয়ে বলি, এভাবে তো সম্ভব না, পুরো কালবৈশাখীর ঝড়, আগুন। তো সাধু বাবার কাছে যখন গেলেন তখন উনি জাস্ট দূর থেকেই বললেন দাঁড়াও, দিয়ে উনি মাটিতে হাত দিলেন, হাত দিয়ে কিছু একটা মানে করলেন। তারপরে ওনাদেরকে বললেন যে হচ্ছে তোমরা সবাই আমাকে ঘিরে দাঁড়াও, ঘিরে দাঁড়াও, আর সবাই ভাবো যে আগুনটা নিভে গেছে, এইটা ভাবতে শুরু করো তোমরা, এবং তোমাদের প্রত্যেকের বাড়ি সুরক্ষিত আছে সেটা ভাবা শুরু করো তোমরা। প্রত্যেকে একসাথে হাতে হাত ধরে পুরো গোল হয়ে ঘিরে দাঁড়িয়ে ওনাকে সবাই জাস্ট এটা ভাবতে শুরু করলো। এবং মানে কোথা থেকে কিভাবে কি হয়েছিল কেউ জানে না, দেখলো ধীরে ধীরে আগুনের তেজ কমে যেতে শুরু করলো, এবং অন্যান্যরা যারা ছিল, সবাই তো আসেনি, অন্যান্য যারা ছিল তারা এসে বলছে মানে ম্যাজিক হয়ে গেছে, ম্যাজিক হয়ে গেছে, এরকম ঘটনা আমরা তো কোনোদিন দেখিনি। আগুন আস্তে আস্তে নেভা শুরু হয়েছে, এবং হাওয়া যে ওই যে মানে যে হাওয়া ছিল, হাওয়াও কমে গেল,
এবং ধীরে ধীরে মনে হলো কেউ যেন একটা ঠান্ডা শীতল হাওয়া যেরকম হয়, তারপরে মানে আগুনটা ধীরে 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 সব জায়গায় নেভা শুরু হলো। কিছু কিছু জায়গায় যেগুলো জ্বলছিল সেগুলো অল্প স্বল্প, সেগুলো মোটামুটি ওই দিঘির জলেই ওরা নেভাতে পেরেছিল। এবং আশ্চর্যের ব্যাপার হলো যে প্রত্যেকের বাড়ির ছাদ পুড়েছে কিন্তু ঘরের ভেতরে কোনো জিনিস কিন্তু পড়েনি। এইটা হচ্ছে মানে একদম অদ্ভুত ব্যাপার ছিল, কারণ আমাদের প্রত্যেকের ঘরে কিছু না কিছু কাঠের জিনিসপত্র থাকে, গরমকালে সবই শুকনো খটখটে হয়ে যায়, কিন্তু তারপরেও সেই ঘরের কোনো জিনিস, কারো বই খাতা, কোনো কিচ্ছুতে আগুন ধরেনি। পুরো মানে শুধু ছাদগুলোই পুড়েছিল, মানে খড়ের চালগুলো পুড়ে গেছিল, কিন্তু নিচের কোনো অংশ কারো পড়েনি। এটা আশ্চর্য। তো উনি বলেছিলেন, বলে এটা আমাদের ছোটবেলায় নিজের চোখে দেখা, এবং কি করে এটা সম্ভব হয়েছিল আমরা কেউ জানি না। তো কিন্তু ওই ওনার কাছে, সাধু বাবার কাছে যাওয়ার পরে কিন্তু আমাদের এইভাবে প্রবলেমটার সলিউশন হয়েছিল। এবং গ্রামে এখনো আছে, কিছু কিছু সব জায়গাতেই থাকে, গ্রামে বলবো না, শুধু নেগেটিভ এনার্জি তো থাকেই। তো উনি আরো একটা ঘটনা বলেছিলেন যে সেটাও একটা ভীষণ অদ্ভুত লেগেছিল। অনেক ঘটনা আছে তার মধ্যে, মানে উনি এই দুটো বলেছিলেন, আরো কিছু বলেছিলেন, সেগুলো পরে বলবো, আজকে আমি এই দুটোই বলছি। তো সেবারে মানে গ্রামে ওই নিশি ডাকা বলে না, নিশি ডাক, তো নিশির ডাক তো সবাই জানে, এগুলো আর আমি নতুন করে বলতে যাচ্ছি না। তো সেই নিশি ডাকার একটা ঘটনা, ওখানে ওরা বলতো নিশি না, মানে একটা কালো ছায়াকে দেখা যেত, এবং সেই ছায়াটাকে ওরা সবাই বলতো ছায়াধারী, ছায়াধারী ধরেছে, নিশির ডাক বলতো না, ছায়াধারী ধরেছে। এবং ছায়াধারী যদি কাউকে নিয়ে যায়, সেই রাস্তাও ভুলে যায়, তার ঘর মনে থাকে না, মানে সম্মোহন করা যেটাকে বলে সেইভাবে। এবং পরের দিন তাকে রক্তশূন্য অবস্থায়, মৃত অবস্থায় পাওয়া যেত। তা একদিন বিকেল বেলা কিছু বাচ্চা খেলছিল, তার মধ্যে ওই হয় না, হিসু হিসু পেয়েছে বলে কিছু বাচ্চা চলে যায় না এদিক ওদিক। তো তিনটে বাচ্চা করেছে কি, ওই জঙ্গলের দিকে হিসু করতে গেছে। তখন অন্ধকার হয়ে এসছে, এবার হিসু পেলে কে আর কাকে বলছে যে আমার হিসু পেয়েছে, বাচ্চারা থোড়েই বলবে। তো এরা বাকিরা সবাই খেলে টেলে ঘরে চলে এসছে, ওই তিনটে বাচ্চা আর ঘরে ফেরেনি, বাচ্চা তিনটাকে আর পাওয়া যাচ্ছে না। এর ওর বাড়িতে খোঁজ না হলো, কি ব্যাপার, কোথায় গেল, কেউ জানতে মানে বুঝতেই পারছে না। এ বলছে না আমাদের বাড়িতে তো আসেনি, ও বলছে না তোদের সাথে খেলতে গেছিল, না হ্যাঁ আমাদের সাথে খেলছিল, ওরা তো আগে চলে এসেছিল। আগে চলে এসছে, বাড়িতে তো আসেনি, কি হলো? তারপরে যা হয়, যেহেতু সাধু বাবাকে সবাই বিশ্বাস করতো, ওনারা সব হ্যারিকেন, লণ্ঠন, টর্চ এসব নিয়ে সাধু বাবার কাছে গেলেন রাত্রেবেলায়। তো সাধু বাবা বললেন, বুঝতে পেরেছি, তোরা গ্রামের একদম শেষ প্রান্তে যেতে হবে, আর খুব তাড়াতাড়ি চল, কারণ রাত্রি 2টো বাজার আগে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে, না হলে ছায়াধারী কিন্তু ওদের শেষ করে দেবে। এটা যেই বলেছে, কারণ তখন ওরা খুঁজতে খুঁজতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল, গ্রামের দিক তো অনেকটা রাত্রি, 9টা মানেও অনেক রাত্রি, তো 9টা 10টা বেজে গেছে তখন। খুঁজতে খুঁজতে এদিক ওদিক, তো বললো মানে ওই বৃদ্ধ সাধু বাবা বললেন যে হচ্ছে তোরা আমার পেছন পেছনে আয়, আমি তোদের নিয়ে যাচ্ছি। তো উনি লাঠি নিয়ে মানে ঠুকতে 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 চললেন। এবং এরা আশ্চর্য যে এরা ইয়াং মানুষ, এরা যতটা না জোরে হাঁটছেন, উনি তার থেকে অনেক বেশি দ্রুত হাঁটছেন। অন্ধ মানুষ তার মধ্যে, সবার আগে আগে উনি চলেছেন। তারপরে ঠিক গ্রামের শেষ প্রান্তে যেখানে পৌঁছলেন, সেখানে মানে দূর থেকে একটা লম্বা কালো ছায়া দেখা যাচ্ছে। তখন ছায়াটা বলছে, তুই এসে গেছিস, মানে তুই আমাকে শান্তিতে থাকতে দিবি না তাই না, এই ধরনের মানে যে একটা ভয়েস, সেই ভয়েসটা ওরা সবাই শুনলো। তখন ওই সাধু বাবা বলছেন যে আমি থাকতে তুই এদের কোনো ক্ষতি করতে পারবি না, যতদিন আমি এখানে থাকবো, এবং আমি চলে যাওয়ার পরও আমি এদের এমন ব্যবস্থা করে দিয়ে যাবো যাতে তুই এদের কোনো ক্ষতি করতে না পারিস। অনেক করেছিস, আর না, আর আমি করতে দেবো না। আর সবচেয়ে বড় কথা, ওরা ছোট বাচ্চা, ছোট বাচ্চাদের ওপর তোর কিসের এত মানে
কিসের এত কুদৃষ্টি বা কিসের এত হিংসে বা কিসের জন্য তুই ওদের এ করবি, আমি কিছুতেই করতে দেবো না বলে উনি লাঠিটা জাস্ট ওপরের দিকে করলেন। যেই ওপরের দিকে করেছেন, মনে হলো একটা তীব্র নীলচে আলো, নীলচে অন্ধকারে নীল আলোর আভা সোজা গিয়ে ওই কালো ছায়াটার দিকে, এবং কালো ছায়াটা সঙ্গে সঙ্গে ভ্যানিশ। ভ্যানিশ তো ভ্যানিশ, কিচ্ছু আর দেখা যাচ্ছে না। তারপরেই মানে, এবং আরো ছিল কালো ছায়াটার পেছনে না পুরো জমাট একটা অন্ধকার ছিল। যেই ওই কালো ছায়াটা ভ্যানিশ হলো, অন্ধকারটাও কেটে গেল। দেখলো 3টে বাচ্চা শোয়ানো রয়েছে, এবং গ্রামের শেষ প্রান্তে ছিল নদী, নদীর ধারেই ও বাচ্চা 3টে শুয়ে রয়েছে। তখন ওরা মানে সাধু বাবা বললেন, ওদেরকে উঠিয়ে নাও, বাড়ি নিয়ে চলো, কিছুক্ষণ জ্ঞান আসবে না, আর হতে পারে ওদের কালকে খুব জ্বর আসবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি ওদের তুমি শ্মশানে নিয়ে চলো, আমি ওদের মানে তোমরা শ্মশানে নিয়ে চলো, ওদেরকে যা করার আমি করে দেবো, ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওদের কোনো আর ক্ষতি হবে না। তারপরে উনি হচ্ছে ওই শ্মশানে নিয়ে গিয়ে যা করার করে দিলেন। করে দেওয়ার পরে পরের দিন যথারীতি যথেষ্ট জ্বর এলো, কিন্তু ওই যে সাধুবাবু বলেছিলেন ভয়ের কিচ্ছু নেই। তো তারপরে ওরা কেউ ভয় পায়নি, জ্বর হয়েছিল, জলপট্টি দেওয়া যা করার করেছিল। পরের দিন কিন্তু বাচ্চাগুলো পুরো সুস্থ হয়ে গেছিল, মানে তার পরের দিন পুরো জ্বর হওয়ার পরে ওরা সুস্থ হয়ে গেছিল। তো এইভাবে মানে কোথাও না কোথাও মৃত্যুটাকেও উনি মানে ওদের মৃত্যু তো অবধারিত ছিল, ছায়াধারী কাউকে ধরে নিয়ে গেলে ওরা বলতো আমাদের গ্রামে কেউ মানে বাঁচতো না। আগেও ঘটনা ঘটেছে, কিন্তু সেবারে, এবং সেটাই ছিল লাস্ট ঘটনা। তারপরে কিন্তু ছায়াধারী মানে আর কারোরই কোনো ক্ষতি করতে পারেনি। এবং এনার সাথে মানে গুরুদেব যখন দীক্ষা দিয়েছিলেন, মানে অবনী মহারাজ, উনি দীক্ষা দেওয়ার পরে কিন্তু এই ছেলেটাকে স্বপ্নে ডেকে নিয়ে গিয়ে দীক্ষা দিয়েছিলেন, এবং তারপরে বলেছিলেন যে আমি আর এখানে বেশি দিন থাকবো না, আমি তোকে দীক্ষা দিয়ে গেলাম, এরপরে তোর যদি আমার সাথে যোগাযোগ করার হয়, তুই যখনই মানে ধ্যানে বসে আমার সাথে তুই দেখা করতে চাইবি, বা কোনো তোর প্রশ্নের উত্তর চাই, কোনো কিছু জানার থাকলে আমি তোকে সবটাই ধ্যানে যোগাযোগ করব, তোর ভয়ের কিচ্ছু নেই, আমি সারা জীবন মানে থাকবো। এবং উনি বলেছিলেন বাবাকে মানে, এবং আরো সবাই যারা ছিল তাদের সবাইকে বলেছিলেন যে আজও পর্যন্ত গুরুদেবের সাথে যখনই আমার কোনো প্রয়োজন হয়, আমি ওনার দর্শন পাই, ওনার মানে গাইডেন্স পাই, আমার কোনো অসুবিধে হয়নি তারপরে। এবং সত্যি সত্যি কিছুদিন পরে উনি মানে হঠাৎই এক রাতে, সন্ধ্যাবেলা ছিলেন উনি, ডোমও দেখেছে, সবাই দেখেছে, পরের দিন আর ওনাকে কোথাও পাওয়া গেল না। কোথায় গেলেন, কিভাবে গেলেন, হয়েছে বললাম, উনি বলেছিলেন যে আমার গুরুদেব যে কিভাবে যাতায়াত করতেন আমাদের মানে কোনো আইডিয়াই নেই। তো বাবা তখন বলেছিলেন, হ্যাঁ কিছুটা তো আইডিয়া পাওয়া যাচ্ছে, এই যে আপনি বললেন গাছের ডালে হয়ে আহ মানে কামাখ্যা যাবেন, তো বোঝাই যাচ্ছে আপনার গুরুদেবও কিভাবে যেতেন। তো এই ছিল আমার মানে তান্ত্রিকের ঘটনা, ভৌতিক, কিন্তু আশা করি কেউ ভয় পায়নি, সবার ভালো লেগেছে। আর আমি তো কোনো কমেন্ট দেখতে পেলাম না, বিশাও এলো তারপরে আর নেই, ঠিক আছে কোনো ব্যাপার না। আমারও মাঝে মাঝে স্লো কানেকশন দেখাচ্ছে। অনেকক্ষণ কথা বললাম, আশা করি তোমাদের ভালো লাগলো, আর আবার আসবো তাড়াতাড়ি, চেষ্টা করব অবশ্যই, কারণ ছেলেটার ক্লাস 12 তো একটুখানি চলে, যদিও ছেলের পড়াশোনায় আমার কোনো থাকে না, কিন্তু যেটা হয় সত্যি কথা, ছেলে আগে অনেক কাজে একটু সাহায্য করে দিত, এখন সেটা হয় না, সেই জন্য একটুখানি চাপ থাকে। এটা মানে মায়ের স্বার্থ আর কি। তো তোমাদের আশা করি ভালো লাগলো হানা টেলসকে। তোমরা তোমরা সবাই এসো হানা টেলসকে, যারা ইউটিউবে দেখবে তাদের সবাইকে ধন্যবাদ আগে থেকে, এবং তাদেরকে অনুরোধ করব লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। থ্যাংক ইউ উর্মিদি, এতক্ষণ সব চুপ করে শুনছিল, থ্যাংক ইউ, এতক্ষণ আমি দেখতে পেলাম। আমারও কিন্তু বারবার স্লো কানেকশন দেখাচ্ছে, আমি জানি না মাঝখানে কেটেছি কিনা কথা, কারণ আমি তো আমার মতো বলে গেলাম, একটানাই বলে গেছি। তো আশা করি অসুবিধা হয়নি কারো শুনতে। তোমরা সবাই এসো, আমি বারবার এটাই বলবো যে আমরা যেমন যারা ঘটনা বলি আমাদের ভালো লাগে, তোমরাও যদি ভালোবেসে করতে চাও অবশ্যই এসো আমাদের এখানে ঘটনা বলতে।
যার যার যা অভিজ্ঞতা যেরকম আছে, সেটা ভালো হতে পারে, ভৌতিক হতে পারে, জীবনের ঘটনা হতে পারে। যেমন একদিন তাপসী দিয়ে এসে বললেন যে থ্যাংক ইউ উর্মিদি, ডিস্টার্ব করতে ইচ্ছে করেনি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো জীবনের ঘটনাগুলো ভালো লাগে শুনতে। জীবনের তো আমাদের অনেক ঘটনা থাকে, সেই ঘটনাগুলো সব সময় যে ভৌতিক হতে হবে বা অদ্ভুত হতে হবে তা নয়। গীতাদিও একবার যেমন বলেছিল, খুব সুন্দর সুন্দর ঘটনা, ভালো লেগেছিল গীতাদির জীবনের ঘটনাগুলো। তো এইরকম জীবনের ঘটনাগুলো ভালো লাগে। তনুদিও বলে জীবনের ঘটনা। তো সব রকম নিয়ে এসো না তোমরা, তোমাদের গল্পের ঝুলি নিয়ে আমাদের সাথে একটুখানি বসো, গল্প করো, ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। তো সবাইকে আজকে শুভরাত্রি। সবাই ভালো থেকো, ঠান্ডা আসছে, নিজেদের যত্ন নিও। আর এখানে তো দিল্লিতে পলিউশন, আমি জানি না কলকাতা বা অন্যান্য জায়গার কি পরিস্থিতি। তো পলিউশনে আমরা তো যতটা পারি সতর্ক থাকি, তাও অনেক কিছুই ইনফেকশন হচ্ছে। সবাই একটু নিজের যত্ন নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। আজ এই পর্যন্তই, নমস্কার, শুভরাত্রি।